আমরা 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি। রিয়ান কোম্পানি 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত র্যামিল নিম্নে দেওয়া হলো। তো একটা র্যামিল দেয়া আছে, এর পরবর্তীতে সমন্বয় দেয়া আছে এবং সমন্বয়ের পর রিকোয়ারমেন্ট দেয়া আছে, অর্থাৎ করণীয় কি করণীয় সেগুলো দেয়া আছে। আমাদের তো অঙ্ক এভাবেই প্রেজেন্টেশন থাকবে। তো আমরা র্যামিল গুলো একটু ফাইন্ড আউট করবো যে কি কি দেয়া আছে এবং কোন এন্ট্রি কোন ছকে যাবে সেটা আমরা আগে ফাইন্ড আউট করে নিব, এবং সাথে সাথে সমন্বয়গুলো আমরা দেখে নেবো, যাতে সমন্বয়গুলোর সাথে কোন এন্ট্রির র্যামের কোন এন্ট্রির যোগ বিয়োগ আছে সেটা কিন্তু আগে থেকে একটু ফাইন্ড আউট করে রাখবে, মার্ক করে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো কি কি দেওয়া আছে: শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, ঋণপত্র, ইজারা সম্পত্তি 10 বছর। দেখো ইজারা সম্পত্তি 10 বছর, এখানে ব্র্যাকেট দিয়ে 10 বছর, এখানে একটা সমন্বয় কিন্তু দেওয়া আছে, এটা তোমরা আগেও দেখেছো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এগুলো ছিল। তো 10 বছর, এখানে ব্র্যাকেট 10 বছর দেওয়া মানে এখানে একটা সমন্বয় তৈরি হয়ে গেছে, তার মানে এখানে একটা অবলোকনের কাজ করতে হবে, অবচয়ের মতোই। আচ্ছা, তো মজুত পণ্য দেওয়া আছে, যেটাকে আমরা আমরা প্রারম্ভিক মজুত পণ্য বলবো। বিজ্ঞাপন খরচ দেয়া আছে, ক্রয় ও বিক্রয় দেয়া আছে, ফেরত দেয়া আছে দুটো, মানে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত দেয়া আছে। মজুরি দেয়া আছে, নগদ তহবিল দেয়া আছে, প্রাপ্য হিসাব দেয়া আছে, প্রদেয় হিসাব দেয়া আছে, ভাড়া খরচ দেয়া আছে, বেতন খরচ দেয়া আছে। তো এই তথ্যগুলো এখানে দেয়া আছে। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে গিয়ে ফেরত, কিন্তু এখানে বলা আছে ডেবিট পাশও আছে, ক্রেডিট পাশও আছে। তো এটা কিন্তু আগের মতোই, ফেরত দুই দিকে থাকা মানে কি, ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত, অর্থাৎ ডেবিট পাশে যেটা আছে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ দিব, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ দিব। ঠিক আছে, এই সব কাজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যেভাবে করা হয়েছে আর্থিক বিবরণীতে, এখানেও সে একই কাজ। তো আমরা যখন মূল অঙ্কে যাব তখন আমরা এই কাজগুলো করব, ফেরত যার ফেরত তার থেকে আমরা বাদ দিব। এরপর সমন্বয়গুলো দেখো দেওয়া আছে, কি কি সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো যেগুলোর সাথে আমার র্যামিলের সাথে সম্পৃক্ত আছে সেগুলো একটু ফাইন্ড আউট করে রাখবে, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যখন অঙ্ক করবে। যেমন এখানে 1 নম্বর কি দেওয়া আছে, বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা। এতটুকু একটা সমন্বয়, পরেরটা পরে পড়ো। তো বিনামূল্যে পণ্য বিতরণ দেওয়া আছে 3,000 টাকা। তো যে কোনো সমন্বয় যদি তোমার সমস্যা হয়, তুমি জাবেদাটা যদি মাথায় আনতে পারো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যায়। বিনামূল্যে পণ্য বিতরণে জাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, মানে বিজ্ঞাপনের সাথে আমরা যোগ করবো 3,000 টাকা। তার মানে আমাদের বিজ্ঞাপনের সাথে সমন্বয় আছে, তো আমরা বিজ্ঞাপনের সাথে মার্ক করে রাখবো, এবং ক্রয়ের সাথে সমন্বয় আছে, বিজ্ঞাপনের সাথে একবার যোগ করব, ক্রয় থেকে একবার বিয়োগ করব, তাহলে এটা 3,000 টাকার কাজ পুরোপুরি কমপ্লিট। এরপর দেওয়া আছে কি, মোট বিজ্ঞাপনের 40 ভাগ বিলম্বিত করতে হবে। তো বিজ্ঞাপনের যোগ করার পর বা সব ঝামেলা শেষ করার পর যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাকে 40% করবো, 40 ভাগ 40%, 40% যেটা হবে সেটা বিলম্বিত করে দিব, অনেকটা অগ্রিমের মতো, বাট বিলম্বিত হিসাবে আমরা এখানে শো করব। 2 নম্বর সমান হচ্ছে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজ আগে যা করেছো তাই, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, একবার খরচ হিসাবে বুঝবে আর একবার প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে, তাহলে এই প্রাপ্য হিসাবের সাথে আমাদের একটা সমন্বয় যোগ বিয়োগের কাজ রয়ে গেল। নিটার 10,000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। তাহলে কোনো টাকা স্থানান্তর করতে হলে 2 নম্বর ছকে যায় এবং 3 নম্বর ছকে যাবে। তো নিটায় 10,000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। আমাদের কোশ্চেনে সাধারণ সঞ্চিতি নামে কোনো এন্ট্রি নাই, যদি থাকতো তাহলে এটার সাথে যোগ হতো, আর নাই তার মানে এটি সাধারণ সঞ্চিতি হিসাবে আমরা অঙ্কে দেখাবো, যখন মূল অঙ্কে যাবো তখন দেখতে পাবে। আয়কর সঞ্চিতিতে রাখতে হবে 4,000 টাকা, তবে নতুন আয়কর সঞ্চিতি। ঠিক আছে, এটা নতুন একটা আমাদের আয়কর সঞ্চিতি, এটা আমাদের কমন এন্ট্রি সেকেন্ড পার্টির জন্য। তো আমাদের প্রথম ছকে এটাই কর দিয়ে কর হিসাবে আমরা বাদ দিব, এবং দায় হিসাবে চলতি দায় বা ভবিষ্যৎ ব্যবস্থা আমরা এটা বসাবো। সমাপনী মজুত পণ্য 1,60,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, তার মানে সমাপনী মজুত পণ্য কি, আমাদের একবার বিক্রিত পণ্য ব্যয় থেকে বাদ দিতে হবে আর একবার চলতি সম্পদে বসাতে হবে, ফার্স্ট পার্টে যা করেছো তাই। তাহলে এখানে আমাদের যে এন্ট্রি গুলো আছে সেগুলো আমরা সমন্বয়গুলো একটু বুঝে নিলাম। এরপর ক খ গ যাই বলুক না কেন, আমি সবসময় তোমাদেরকে বলি অঙ্ক শিখতে হবে আগে ভালো করে, ফুল অঙ্কটা। ফুল অঙ্ক যদি তুমি শিখতে পারো তাহলে তুমি দ্রুত তুমি ক খ গ যাই বলুক না কেন তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। আসো আমরা আগে ফুল অঙ্কটা দেখি। তো আমরা পরবর্তীতে চলে যাই। তো ফুল অঙ্কটা যখন আমরা দেখবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় আহ এগুলো শেষ করা, অর্থাৎ বিশদ আয় বিবরণীর আমাদের যে কাজটা আছে আমরা সেই কাজটা এখন করব। ঠিক আছে, ওকে।
তো আমরা বিষয়দার বিবরণী করলাম 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ছকের ফর্মুলাটি রক্ষা করে আমরা কাজ করলাম বিবরণ টাকা টাকা দিয়ে। আমাদের অঙ্কটা কি দিয়ে শুরু হয়? বিক্রয়। আমাদের কোশ্চেনে বিক্রয় কিন্তু দেওয়া ছিল, বিক্রয়টা বসাবো, দেন বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিব, বাদ দিয়ে যে টাকাটা সেই টাকাটা বসাবো। অনেকে এখানে টাকার ঘর তিনটা করে, কোনো ব্যাপার না, আমি দুইটা করে দেখাচ্ছি তোমাদের, তোমরা টাকার ঘর তিনটা করতে পারো, ঠিক আছে? তো দুইটা করলে কি হবে? দুইটা করলে কোন এন্ট্রির সাথে যোগ বা বিয়োগ হলে সেটা একটু ভিতরে শো করবে, ঠিক আছে? সেই যোগ বিয়োগ, যেমন এখানে করার ঝামেলাটা আমরা ভিতরে শো করেছি, কেউ একটা বাড়তি ঘর করে সেটা এখানে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে বসালাম, যেটাকে আমরা নিট বিক্রয় বলি। আমাদের নিয়ম হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো কোশ্চেন তো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে না, বানিয়ে নিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বানানোর নিয়মটা কি? প্রারম্ভিক মজুত পণ্য বসাবো, ক্রয় বসাবো, ক্রয়ের সাথে যোগ বিয়োগ থাকলে করব, দ্যাট মিনস নিট ক্রয় বের করবো, দেন মজুরি, ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে প্রত্যক্ষ খরচ সেগুলো বসাবো, এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। তাহলে ক্রয় দেওয়া আছে কোশ্চেনে, এবং ক্রয় ফেরত কোশ্চেনে দেওয়া ছিল, রায়মিলে দেওয়া ছিল, সেটা বাদ দিব, এবং যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয় ছিল সেটা আমরা বাদ দিলাম। এরপর মজুরি আছে, মজুরি যোগ করলাম, যোগ করে যে রেজাল্ট হলো সেই রেজাল্ট থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব, বাদ দিয়ে আমাদের যে রেজাল্ট হবে 4,44,200 টাকা, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল। তাহলে আমাদের কাছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্ট হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিব, অর্থাৎ অন্যান্য যে পরিচালিত প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো করতে হয়, যেমন বেতন খরচ, যত খরচ হয়, যত বেতন হোক বা বীমা খরচ হোক, যত খরচ আছে সেগুলো আমরা এখানে বসাবো, শুধু অপরিচালন খরচ বাদ দিয়ে। তো বেতন খরচ আছে, ভাড়া খরচ আছে, র্যামিল থেকে দেখে দেখে বসাবো, বিজ্ঞাপন খরচ আছে, র্যামিল থেকে দেখে বসালাম। এর সাথে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ কি কি হচ্ছে? পণ্য বিতরণ 3,000 টাকা যোগ করা হলো 43,000 টাকা, এবং বিলম্বিত বলেছে 40 ভাগ, 43,000 কে 40% করবা, 40% করলে 17,200 টাকা হয়, এটা হচ্ছে বিলম্বিত। তো বিলম্বিত করে আমরা মাইনাস করে টাকাটা বসিয়ে দিলাম, এবং এই বিলম্বিত বিজ্ঞাপন আরেকবার সম্পত্তি পাশে যাবে, ঠিক আছে? 4 নম্বর সম্পত্তির ঘরে বসবে। তারপর ইজারা সম্পত্তি 10 বছর ব্র্যাকেটে বলা ছিল, সেই ইজারা সম্পত্তির অবলোকন আমরা বসালাম। আর নতুন অনাদায়পনা সঞ্চিতি একটা ছিল, সেটা আমরা বসালাম। প্রাপ্য হিসাবের উপর ধরতে বলেছিল পার্সেন্টেজটা, সেই পার্সেন্ট ইউজ করে 3,000 টাকা হয়, আমরা ইউজ করে আমরা বসালাম। তো এখানে সবগুলো খরচ আমরা একসাথে যোগ করে 1,31,200 টাকা বসালাম। তো এখানে আমাদের অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় নেই, এজন্য আমাদের অঙ্কটা কর পূর্ব নিটা আমরা 23,000 টাকা বের করে ফেললাম। কিভাবে বের করলাম? এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করে, পরিচালন ব্যয়গুলো 56,000, 24,000, 25,000, 800, 22,000, 400, 3,000 এগুলো যোগ করে আমরা মোট ব্যয় পেয়েছি 1,31,200 টাকা। তো 1,31,200 টাকা আমরা মোট ব্যয় পাওয়ার পরে মোট মুনাফা ছিল যা, তার থেকে আমরা এখান থেকে বিয়োগ করে 23,000 টাকা পেলাম, এটাকে বলা হয় কর পূর্ব নিট আয়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরো দুইটা স্টেপ বাদ হয়ে গেছে। দুইটা স্টেপ কি কি? আমরা এরপরে 1,31,200 টাকা বাদ দেওয়ার পর 23,000 টাকা হতো, এটাকে আমরা কি নাম দিতাম? এটাকে আমরা দিতাম যে নিট পরিচালন আয়। এরপর আমরা অপরিচালন আয় যোগ করতাম, বিনিয়োগের সুদ এইগুলো। এরপর অপরিচালন ব্যয় বিয়োগ করতাম, ঋণের সুদ যদি থাকতো, আমাদের অঙ্কে নেই। ওগুলো যোগ বিয়োগ করার পর আমাদের যে রেজাল্ট আসতো সেই রেজাল্টের নাম হতো কর পূর্ব নিট আয়। তো আমাদের অঙ্কে ওগুলো নাই, অপরিচালন আয়ও নেই, অপরিচালন ব্যয়ও নেই। এজন্য আমরা এখন এখন যেখানে এসেছে সেটাকে আমরা বলছি কর পূর্ব নিট আয়, মানে কর এখনো দেয়নি, নিট আয় 23,000 টাকা, এখন কর দিব। কর দিতে হবে কত? সমন্বয় বলা আছে, যেটা যে নতুন আয়কর সঞ্চিতি। তো 4,000 টাকা কোশ্চেনে বলা ছিল, 23,000 টাকা থেকে আমি সরকারকে ট্যাক্স দিয়ে দিলাম, কর দিয়ে দেবো 4,000 টাকা, তাহলে আমার রয়ে গেল কত? 19,000 টাকা। এটা হচ্ছে কর বাদ নিট আয়। এ হলো আমাদের 2 নম্বর, 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এখানে সংরক্ষিত আয় 1 তারিখে টাকাটা কোশ্চেনে দেওয়া আছে, সে টাকাটা আমরা বসাবো, এবং কর বাদ নিটা যেটা আমরা মাত্র বের করলাম 19,000 টাকা, সেটা বসে যোগ করলাম, 35,000 টাকা হলো। এরপর কি বাদ দিব আমরা? এখান থেকে 3টে এন্ট্রি বাদ দেওয়ার কথা, তো আমাদের অঙ্কে একটা এন্ট্রি আছে, স্থানান্তরে একটা এন্ট্রি আছে, লভ্যাংশ নেই, এবং পুরাতন আয়কর সঞ্চিতি নেই, এজন্য এগুলো আসেনি। জাস্ট স্থানান্তর একটা এন্ট্রি, সঞ্চিতি তহবিল স্থানান্তর আছে। তো আমাদের সঞ্চিতি তহবিল স্থানান্তর 10,000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এই ছক শেষ। যোগ বিয়োগ করে যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স নামে আমরা বসাবো। এরপর আর্থিক অবস্থা বিবরণী চলে আসো। আর্থিক অবস্থা বিবরণী 2014 সালের 31 তারিখের। এখানে যা বিষয় লক্ষণীয়, এর আগের দুইটা ছকে তোমরা কিন্তু সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ যে বছর শেষ হয়েছে সেটার জন্য লিখতে হবে। আর আর্থিক অবস্থা বিবরণীতে কিন্তু সমাপ্ত বছরের জন্য কোথাও লিখতে হয় না, জাস্ট এই তারিখের জন্য, ঠিক আছে? এখানে আমরা সম্পত্তি পাশকে আমরা 4 ভাগে ভাগ করব, দায় পাশকে 4 ভাগে ভাগ করব। সম্পত্তি পাশকে কি কি ভাগ করব? স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ,
অসমন্বিত ব্যয়। সম্পত্তি পাশকে 4 ভাগে ভাগ করা হয়েছে। স্থায়ী সম্পত্তি কি বুঝবে? সকল স্থায়ী সম্পত্তিগুলো, যেমন নিজেরা সম্পত্তি, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এখানে এগুলো না, এখানে শুধু নিজেরা সম্পত্তি আছে। যারা সম্পত্তি বসালাম, দেন অবলোকনে বলা ছিল 10 বছরের, সেই অবলোকন বাদ দিয়ে আমরা 2,01,000 টাকা, 1,600 টাকা বসালাম। এরপর বিনিয়োগ আমাদের অঙ্ক আসলে নেই, জাস্ট হেডিংটা আমরা বসিয়ে দিয়েছি। 3 নম্বর চলতি সম্পদ। চলতি সম্পদের যত চলতি সম্পদ আছে সেগুলো বসিয়ে দিব। নগদ আছে, নগদ তহবিল, প্রাপ্য হিসাবের সাথে একটা যোগ বিয়োগের কাজ আছে, ওটা নতুন অনাদায় পণ্য সঞ্চিতি। সে নতুন অনাদায় পণ্য সঞ্চিতি আমরা বিয়োগ করে বসালাম। এরপর সমাপনী মজুদ পণ্য ছিল কোশ্চেনে, সেই সমাপনী মজুদ পণ্য বসালাম। তাহলে এগুলো যোগ করে আমরা চলতি সম্পত্তি পেয়ে গেলাম, মোট চলতি সম্পত্তি। এবং অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা, যেটাকে অসমন্বিত ব্যয় বলা হয়, ভুয়া সম্পত্তি বলা হয়, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। ঠিক আছে, বিলম্বিত বিজ্ঞাপন আমরা পেয়েছি সমন্বয় থেকে, সেই সমন্বয় থেকে বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে আসলাম, যোগ করলাম, মোট সম্পদ 5,48,600 টাকা আমরা পেয়ে গেলাম। এরপর আসলে দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব, সেকেন্ড স্টেপ। তো প্রথম স্টেপের যে যোগফলটা আসলে আমাদের দায় ও শেয়ার মূলধন যোগফল 5,48,600 হতে হবে। তো দায় পাশটা আমরা সাধারণ 4 ভাগে ভাগ করব। শেয়ার মূলধন বলতে প্রতিটি শেয়ার কত টাকা করে ইস্যুকৃত মূলধন, সেই মূলধনটা রয়্যাল মিলে দেওয়া থাকবে, সেটা আমরা রেজাল্টটা বসাই দিব। প্রতিটি শেয়ার কত টাকা করে, কত শেয়ার, সেটা তুমি এখানে ছোট করে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। সঞ্চিত উদ্ধৃতির মধ্যে সকল সঞ্চিতি এবং 2 নাম্বার ঘরে যে উদ্ধৃত, সেই উদ্ধৃতটা বসবে। তো সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি বলেছিল যে সাধারণ সঞ্চিতি স্থানান্তর করে 10,000 টাকা, সেটাই এই 10,000 টাকা সাধারণ সঞ্চিতি এখন হয়ে গেছে, এটি সাধারণ সঞ্চিতি। আর সংরক্ষিত আয়ের উদ্ধৃত, যেটা আমরা বের করেছি 2 নাম্বার স্টেপের রেজাল্ট, সেই রেজাল্টটা বসালাম। আমাদের এখানে স্টেপ শেষ, সঞ্চিত উদ্ধৃত শেষ, 10 আর 25 যোগ করে 35 হয়ে গেল। এর পরবর্তীতে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমরা আহ এখানে ঋণপত্র আছে, ঋণপত্র বসিয়ে দিয়েছি। ঋণপত্রের সাথে পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ না থাকার কারণে আমাদের ঋণপত্রের সুদ বের করতে হয়নি। আর না হলে কিন্তু ঋণপত্রের সুদ বের করতে হতো, যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, 10%, 5%, হোয়াট এভার, যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাকে পার্সেন্টেজের কারণে সুদ বের করতে হতো। আমাদের যেহেতু এই কোশ্চেনে ঋণপত্রের সাথে কোনো পার্সেন্টেজ রেয়ামেলা দেওয়া ছিল না, তাই কোনো সুদ বের করতে হয়নি। চলতি দায় সমূহের মধ্যে আছে প্রদেয় হিসাব আছে এবং নতুন আয়কর সঞ্চিতি। প্রদেয় হিসাব মানে পাওনাদার দেওয়া আছে কোশ্চেনে, পাওনাদার এবং নতুন আয়কর সঞ্চিতি দেওয়া আছে, এগুলো যোগ করে বসালাম এবং সবগুলো যোগ করে দেখলাম মোট দায় সমূহ ও শেয়ার মালিকদের সত্ত্ব 5,48,600। এভাবে আগে পুরো অঙ্কটা নিজে আগে শিখবে, পুরো অঙ্কটা মিলাবে। ঠিক আছে, পুরো অঙ্কটা পারলে তোমার রিকোয়ারমেন্ট কোনো ব্যাপারই না। রিকোয়ারমেন্টটা কি চেয়েছিল দেখো, 1 নাম্বার বলা, ক নাম্বার কি বলা হচ্ছিল, একটি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করে নিটা 19,000 টাকা ধরে। তার মানে ক নাম্বার হচ্ছে কি এতটুকু, ক নাম্বার হচ্ছে এটা। তো এতটুকু করতে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে, খ নাম্বার, একটি আংশিক বিশদ বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা নির্ণয় করো। তার মানে আমাদের বিশদ বিবরণী তৈরি করে মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে যে 1,54,200 টাকা, এখানে আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্ট সলভ। ঠিক আছে। আর গ নাম্বারে কি বলা হচ্ছে, একটি আর্থিক অবস্থার বিবরণ সম্পত্তির অংশ প্রস্তুত করো, যার সম্পত্তির অংশ আমাকে দেখাতে বলা হয়েছে। তার মানে এই অংশটুকু হচ্ছে গ নাম্বার, 5,48,600। তো পুরো অঙ্ক যদি পারো তাহলে এতটুকু অঙ্ক কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই না। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান।